হ্যালো বন্ধুরা, সিরিজ করা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে এক্সপ্লেন করব সম্প্রতি রিলিজ হওয়া বহুল আলোচিত মালায়ালাম মুভি দ্য গুড লাইফের বাংলা এক্সপ্লেন। তবে এই মুভির সবচেয়ে অবাক করার দিক হলো এই মুভিটির স্ক্রিপ্ট লেখা হয়েছে প্রায় 10 বছর ধরে, আর মুভিটার শুটিং হয়েছে প্রায় 6 বছর ধরে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক দ্য গুড লাইফের বাংলা এক্সপ্লেন। মুভির শুরুতে আমরা সৌদি আরবের এয়ারপোর্টে দুজন লোককে দেখতে পাই। এদের নাম হলো নাজিব আর তার ছোট ভাই হাকিম। এরা কেরালা থেকে সৌদি আরব এসেছে কাজের উদ্দেশ্যে। এয়ারপোর্টে নামার পর তারা অপেক্ষা করতে থাকে তাদের কাফিলের জন্য যে এসে তাদেরকে নিয়ে যাবে। তখন তারা দেখে একজন কাফিল শ্রীলঙ্কার কিছু লোককে এসি বাসে করে নিয়ে যাচ্ছে। তখন তারা ভাবতে থাকে তাদের কাফিল এখনও কেন আসছে না। অনেকক্ষণ অপেক্ষার পর তারা সেখানে থাকা একজনকে গিয়ে অনুরোধ করে যেন সে তাদের কাফিলকে ফোন করে তাদেরকে নিতে আসার জন্য। ফোন করার পর জানা যায় ফোন রিং হচ্ছে ঠিকই, কিন্তু ওপাশ থেকে কেউই রিসিভ করছে না। তখন লোকটি বলে, চিন্তা করো না, আজকে শুক্রবার, এখানে ছুটির দিন, এজন্য হয়তো রাস্তার জ্যামে তোমাদের কাফিল আটকে গেছে, একটু অপেক্ষা করো, সে খুব দ্রুত চলে আসবে। তারপর তারা দুভাই সেখানে অপেক্ষা করতে থাকে। এভাবে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, তবুও তাদের কাফিল তাদেরকে নিতে আসে না। তারপর তারা দেখে একজন ধনী শেখ সেখানে এসে কাউকে খুঁজছে। তারা ভাবে এটাই হয়তো তাদের কাফিল। তখন সেই শেখ তাদের কাছে এসে আরবিতে কিছু বলতে থাকে, কিন্তু নাজিব আর হাকিম ঠিকমতো হিন্দিও বুঝতে পারত না। সেখানে তারা আরবি বুঝবে কিভাবে, আর এজন্য তারা কিছুই বলতে পারে না। তখন শেখটি সেখান থেকে চলে যায়। তারপর তারা দুজন আবার দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। একটু পরে সেই শেখটি আবার তাদের কাছে আসে আর তাদের পাসপোর্ট আর ভিসা চেক করে। তারপর শেখটি নাজিব আর হাকিমকে তার গাড়িতে আসার জন্য ইশারা করে। তখন তারা ভাবে এটাই হয়তো আমাদের কাফিল, কিন্তু তারা আবার ভাবে শ্রীলঙ্কার কাফিল তো তাদের লোককে এসি বাসে করে নিয়ে গেছে, তাহলে আমাদেরকে কেন ভাঙা গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে তারা দুজনেই ওই শেখের গাড়িতে উঠে পড়ে। একটু পরে নাজিব বলে, আরে ভাই, সারাদিন অপেক্ষা করতে করতে তো আমরা বাড়িতেই ফোন করতে ভুলে গেছি। তখন হাকিম ওই শেখটিকে বলে সামনে কোথাও গাড়ি থামাতে, কেননা তারা বাড়িতে ফোন দিতে ভুলে গিয়েছে। কিন্তু শেখটি তাদেরকে বলে, এভাবে নড়ানড়ি করতে থাকলে তোমরা গাড়ি থেকে পড়ে যাবে, চুপচাপ বসে থাকো। তারপর অনেকক্ষণ পথ চলার পর শেখটি নাজিব আর হাকিমকে একটা গহীন মরুভূমির মাঝে নিয়ে চলে আসে। নাজিম আর হাকিম মরুভূমি দেখে ভীষণ অবাক হয়ে যায়, আর শেখটিকে বলতে থাকে, আপনি আমাদের এখানে কোথায় নিয়ে আসলেন? আমাদের তো কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু শেখটি তাদের কথায় কোনো পাত্তা না দিয়ে সেখানে থাকা আরেকজন শেখকে বলে, তুমি এই ছোটো ভাইকে রেখে দাও, আমি কাল সকালে আসব। তারপর হাকিমকে সেখানে রেখে শেখটি নাজিবকে তার সাথে গাড়িতে এসে বসতে বলে। কিন্তু নাজিব আর হাকিম আলাদা হতে না চাইলে তাদেরকে জোর করে আলাদা করা হয়। একজন শেখ নাজিবকে মারতে মারতে গাড়িতে তুলে দেয়। তারপর আবার অনেকক্ষণ পথ চলার পর নাজিবকে আরেকজন শেখের কাছে নিয়ে আসা হয়। নাজিবের সাথে থাকা শেখটির নতুন এই শেখকে বলে, দেখো, আমি তোমার জন্য একে নিয়ে এসেছি, একে রেখে দাও। তখন নাজিব তার নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করে যে তার এখানে আসার কথা ছিল না, তার কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু তারা কেউই নাজিবের কথায় কোনো পাত্তা দেয় না। তখন সেখানে থাকা একজন হিন্দিতে বলে, আরে তুমি এখানে কেন এসেছো? তুমি কি জানো এখানে তোমার কাজ কি? তখন নাজিব তাকে বলে, পানি কোথায়? আমি পানি খেতে চাই। লোকটি নাজিবকে পাশে একটা পানির ট্যাঙ্কি দেখিয়ে দেয়। তখন নাজিব ট্যাঙ্কি থেকে পানি খেয়ে সেখানেই শুয়ে পড়ে। কিন্তু একটু পরেই সেখানে একটা উট এসে শব্দ করলে নাজিব ভয় পেয়ে যায়, আর ওই শেখের তাঁবুতে গিয়ে শুয়ে পড়ে, কারণ তাঁবুর বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়ছিল। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকে আগের সিন দেখানো হয়। নাজিব কেরালাতে তার নিজের গ্রামের নদী পারাপারের কাজ করত। একদিন কাজের সময় সে দেখে তার একজন বন্ধু একটা বিদেশি সিগারেট খাচ্ছে। তখন নাজিব তার কাছে জানতে চায় বিদেশে যেতে চাইলে কেমন খরচ হয়। নাজিবের ওই বন্ধু বলে, খুব বেশি না, 30,000-এর মতো। তুমি চাইলে আমি আমার মামার সাথে কথা বলতে পারি, কারণ আমার মামা বিদেশে লোক পাঠায়। নাজিব বলে, আরে না, আমি এত টাকা কোথায় পাবো? এই টাকা জোগাড় করতে চাইলে আমার বাড়ি বিক্রি করে দিতে হবে। তখন নাজিবের বন্ধু বলে, বিক্রি করবে কেন? বন্ধক রাখলেই তো হয়ে যাবে, সবাই তো এভাবেই বিদেশ যায়। বাড়ি বন্ধক রেখে বিদেশ যাওয়া, 2-3 বছর কাজ করে দেশে আসো, লাইফ পুরো সেটেল হয়ে যাবে। তারপর নাজিবের বন্ধু নাজিবকে তার মামার কাছে নিয়ে যায়, যে মানুষকে বিদেশে পাঠাতো। পরের সিনে আমরা নাজিবের বউকে দেখি, সে প্রেগন্যান্ট ছিল। নাজিবের বউ আর তার মা অনেক খুশি ছিল, কারণ নাজিব বিদেশে যাবে আর অনেক টাকা কামাবে, আর এজন্য তারা বাড়িতে অনেক ভালো ভালো খাবার বানায়। তারপর সিন আবারও প্রেজেন্টে চলে আসে। আমরা দেখি নাজিব ওই তাঁবুর মধ্যে শুয়ে আছে। তখন সেখানে একজন শেখ আসে আর নাজিবকে লাথি মেরে ঘুম ভাঙিয়ে দেয়। শেখটি বলে, তোর সাহস কত? একজন চাকর হয়ে তুই আমার তাঁবুতে শুয়েছিস? নাজিব বলে, বাইরে অনেক ঠান্ডা, বাইরে কিভাবে ঘুমাবো? কিন্তু শেখটি নাজিবকে বাইরে বের করে দেয়। পরদিন সকালে নাজিব ঘুম থেকে উঠে দেখে গতরাতে হিন্দিতে কথা বলা লোকটা
ভেড়া থেকে দুধ সংগ্রহ করছে। তখন নাজিব তার কাছে গিয়ে বলে, তোমার নাম কি? লোকটি বলে, আমার নিজের নাম আমি অনেক আগেই ভুলে গেছি। তারপর লোকটি নাজিবের হাতে দুধ দিয়ে বলে এটা ভেতরে শেখের কাছে দিয়ে আসতে। কিন্তু নাজিব হিন্দি ভালো বুঝতো না, সেভাবে এটা হয়তো তাকে খেতে বলেছে, এজন্য সে দুধ খাওয়া শুরু করে দেয়। তখন ওই লোকটি নাজিবকে ধমক দিয়ে বলে, এটা তোমাকে খেতে বলিনি, ভিতরে শেখকে গিয়ে দিয়ে আসো। তারপর নাজিব ভয়ে ভয়ে তাঁবুর মধ্যে থাকা শেখকে দুধ দিতে যায়। শেখের দুধ খাওয়া শেষ হয়ে গেলে নাজিব তাকে বোঝাতে থাকে তার এখানে আসার কথা ছিল না, সে সৌদিতে এসেছে কাজ করতে, তাকে এখান থেকে যেতে দেওয়া হোক। কিন্তু শেখটি নাজিবকে তাঁবুর মধ্যে থেকে বাইরে বের করে দেয়। তখন সেখানে গত রাতে শেখটি আসে যে নাজিবকে এখানে নিয়ে এসেছিল। তখন নাজিব এই দুজন শেখকে বোঝাতে থাকে তার এখানে আসার কথা ছিল না। তারপর নাজিব তার কাছে থাকা একটা নাম্বার তাদেরকে দেখায় আর বলে, এটা আমার এজেন্টের নাম্বার, চাইলে একে ফোন দিয়ে সব কিছু জেনে নিতে পারেন। কিন্তু একজন শেখ নাজিবের সামনে নাম্বারটা ছিঁড়ে ফেলে দেয়। তখন নাজিব প্রচণ্ড হতাশ হয়ে বলে, এটা কি করলেন? এটাই আমার শেষ ভরসা ছিল তাদের সাথে যোগাযোগ করার। কিন্তু তারা নাজিবের কথাই কোনো পাত্তাই দেয় না। কিছুক্ষণ পর তারা তাঁবুর মধ্যে গিয়ে রুটি বানানো শুরু করে আর নাজিবকে ভেতরে ডাক দেয়। নাজিব অনেকক্ষণ ধরে কিছুই খায়নি, তখন তারা নাজিবকে একটা রুটি দেয়। পরের সিনে আমরা দেখি নাজিব ওই হিন্দিতে কথা বলার লোকটির কাছে যায়। তখন সে ভেড়া চড়াচ্ছিল। নাজিব তাকে বলে, এখানে শহরে যাওয়ার রাস্তা কোথায় ভাই? লোকটি বলে, সে তো অনেক দূরে, আমি নিজেই অনেক বছর আগে শেষবার রাস্তা দেখেছিলাম, আর আমি কত বছর ধরে যে এই মরুভূমিতে আছি তাও আমার মনে নেই। তারপর রাতের বেলা নাজিব একটা ভাঙাচোরা গাড়ির মধ্যে শুয়ে কল্পনা করতে থাকে। নাজিবের বউয়ের অনেক স্বপ্ন ছিল নাজিব বিদেশে গিয়ে অনেক টাকা কামাবে, তারপর তারা তাদের ভাঙাচোরা বাড়িটা ঠিক করবে, তাদের ছেলে অনেক ভালো একটা স্কুলে পড়বে, ছেলের নামও তারা ঠিক করে ফেলে। তারপর নাজিবের বিদেশে আসার দিন চলে আসে। পরিবারের সবাই নাজিবকে বিদায় দিতে স্টেশনে আসে। এখানে অনেক সুন্দর ইমোশনাল একটা সিন দেখানো হয়। তারপর সিন আবারও প্রেজেন্টে চলে আসে। নাজিব একটু সাইডে গিয়ে ওয়াশরুমের কাজ সারছিল। তখন শেখ সেখানে গিয়ে নাজিবকে একটা লাথি মারে আর গালাগালি শুরু করে দেয়। তারপর শেখ নাজিবের কাছে থাকা পানি নিয়ে চলে আসে। নাজিব বলে, কি করলাম আমি, আমাকে মারছেন কেন? তখন ওই হিন্দিওয়ালার লোকটা বলে, আরে ভাই, পানি উনি কিনে নিয়ে আসে, এভাবে পানি নষ্ট করলে তো উনি রেগে যাবে। তখন নাজিব বলে, তাহলে আমি ওয়াশরুমের কাজ কিভাবে করব? লোকটি বলে, মাটি দিয়েই করে নাও ভাই। কিন্তু কথাটা শুনে নাজিব একটু লজ্জা পেয়ে যায়। তখন নাজিব দেখে সেখানে একটা লোক টাঙ্কিতে পানি ভরতে এসেছে। নাজিব তার কাছে যায় সাহায্যের আশায়, যাতে সে নাজিবকে তার সাথে শহরে নিয়ে যায়। কিন্তু তখন সেখানে শেখ চলে আসে আর নাজিবকে বলে, তুই ওর সাথে কি কথা বলছিস? তারপর শেখ নাজিবকে প্রচুর মারে আর বন্দুক দিয়ে ভয় দেখায়। তারপর নাজিব সেখানেই শুয়ে পড়ে আর ভাবতে থাকে সে যখন নিজের দেশে ছিল সেখানে পানির কোনো অভাব ছিল না। নাজিব তার বউয়ের সাথে পানির মধ্যে কাটানো অনেক সুন্দর কিছু মুহূর্ত কল্পনা করে। তখন সেখানে শেখ এসে নাজিবকে বলে ভেড়া থেকে দুধ সংগ্রহ করতে। কিন্তু নাজিব জানতো না কিভাবে ভেড়া থেকে দুধ সংগ্রহ করতে হয়। অনেক চেষ্টা করে কিন্তু সে পারে না। তখন শেখ তাকে লাথি মারে আর শিখিয়ে দেয় কিভাবে দুধ সংগ্রহ করতে হয়। তারপর নাজিব মরুভূমির মাঝে ভেড়া চড়ানো শুরু করে দেয়। একদিন হঠাৎ করে দুইটা ভেড়া নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। তখন নাজিব ভেড়া দুইটাকে শান্ত করতে গেলে একটা ভেড়া নাজিবকে গোতা দিয়ে ফেলে দেয়। বেচারা নাজিব নিজের কোমরে অনেক ব্যথা পায়। তখন সেখানে শেখ এসে গুলি চালালে ভেড়ার দল দূরে চলে যায়। নাজিব শেখকে বলে, আমাকে দয়া করে হাসপাতালে নিয়ে যান, প্রচণ্ড ব্যথা পেয়েছি। কিন্তু শেখ বলে, বাহানা বাদ দিয়ে কাজ শুরু করে দে। তখন নাজিব আবার উঠে বসে আর ভেড়ার দল তার পাশে এসে ভ্যাবা করে তাকে মোটিভেশন দেওয়া শুরু করে। আর এভাবে অনেক দিন কেটে যায়। একদিন নাজিব গাড়ির আয়নায় নিজের চেহারা দেখে থমকে যায়। সে যেন নিজেকে চিনতেই পারছিল না, কেননা তার চেহারা অনেক কালো হয়ে গিয়েছে, সেই সাথে গোঁফ দাড়ি আর চুলগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছিল। তখন পিছন থেকে শেখ বলে, কি দেখছিস, নিজের সুন্দর চেহারা? তখন নাজিব গাড়ির আয়না ভেঙে নিজের দাড়ি গোঁফ কাটার চেষ্টা করে, কিন্তু কাটতে পারে না। নাজিব তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, আমি বাড়ি যেতে চাই, এখানে থাকতে পারছি না। তারপর একদিন নাজিব উঁচু পাহাড়ে ওঠে আত্মহত্যা করার জন্য, কিন্তু সে দেখতে পায় নিচে কিছু শকুন একটা মরা দেহ খাচ্ছে। তখন সে নিচে গিয়ে দেখে এটা ওই হিন্দিওয়ালা লোকটার মৃতদেহ। নাজিব ভাবে ওপর থেকে লাফ দিলে তারও এই একই অবস্থা হতো। তারপর একদিন নাজিবকে কিছু আচার খেতে দেওয়া হয়। আচার খেতে খেতে তার নিজের পরিবারের কথা মনে পড়ে। একদিন নাজিব ভেড়া চড়াতে চড়াতে পালানোর চেষ্টা করে, কিন্তু শেখ সেটা দেখতে পেয়ে তাকে ধরে ফেলে আর হাতে থাকা বন্দুক দিয়ে মেরে নাজিবের পা ভেঙে দেয়। তারপর রাতে নাজিবকে এক জায়গায় বেঁধে রেখে দেওয়া হয়, তাকে পানিও খেতে দেওয়া হয় না। কিছুক্ষণ পরে অনেক কষ্টে নাজিব হাতের বাঁধন খুলে একদম পশুদের মতো করে পানি খাওয়া শুরু করে দেয়।
আর এই সিনটা দেখলে রীতিমতো আপনার কলিজার পানি শুকিয়ে যাবে। আর এভাবে আরও কিছুদিন চলে যায়। একদিন নাজিব মরুভূমিতে ভেড়া চড়াচ্ছিল। তখন সে দেখে আকাশে কালো মেঘ জমে গেছে আর সাথে সাথে প্রচণ্ড মরুঝড় শুরু হয়ে যায়। তখন নাজিব তার ভেড়াগুলোকে নিয়ে একটা গুহায় আশ্রয় নেয়। নাজিব তার সাথে থাকা এক টুকরা রুটি খেতে থাকে। তখন নাজিব একটা শব্দ শুনতে পায়। শব্দের উৎস খুঁজতে খুঁজতে নাজিব গুহার অপর প্রান্ত দিয়ে বাইরে বের হয়ে চলে আসে। সে বাইরে একজন মানুষকে দেখতে পায়। নাজিব তার কাছে গিয়ে বলে, কে ভাই তুমি? কিন্তু নাজিব দেখে এটা আর কেউই না, তারই ছোট ভাই হাকিম। এতদিন পর নিজের ভাইকে কাছে পেয়ে নাজিব তাকে জড়িয়ে ধরে। হাকিম বলে, ভাইয়া এখানে অনেক কষ্টের কাজ করতে হয়, চলো পালিয়ে যাই। নাজিব বলে, এখান থেকে পালানোর কোনো পথ নেই, চারিদিকে শুধু মরুভূমি। তখন হাকিম বলে, তোমাকে পেয়ে গেছি ভাইয়া, আর কোনো ভয় নেই। তারপর একটু দূরে হাকিমের শিখকে দেখা গেলে তারা দুজনে আলাদা হয়ে যায়। পরের দিন কাজের সময় নাজিব দূরে আবার হাকিমকে দেখতে পায়। নাজিব দেখে হাকিম তার জন্য একটা কাগজে কিছু লিখে সেখানে ফেলে চলে যায়। বহু কষ্টে নাজিব তার ভাঙা পা নিয়ে কাগজটা হাতে নেয়। সেখানে লেখা ছিল, আমি যেখানে কাজ করি সেখানে ইব্রাহিম নামের একজন আফ্রিকান কাজ করে। সে এখানকার রাস্তাঘাট সব কিছুই চেনে। চলো আমরা তার কাছে সাহায্য চাই, তাহলে হয়তো আমরা পালাতে পারবো। পরের দিন পাহাড়ের একটা পাদদেশে তারা তিনজন চুরি করে দেখা করে। ইব্রাহিম জানায় কিছুদিন পর বড় শেখের মেয়ের বিয়ে হবে। তখন সব শেখ তার মেয়ের বিয়েতে যাবে। আমরা চাইলে সেদিনই পালাতে পারবো। তারপর তিনজনই রাজি হয়ে যায় ওই দিন পালানোর জন্য। বিয়ের দিন নাজিবের শেখ চলে যায় বিয়েতে। তখন নাজিব পানির ট্যাঙ্কির কাছে গিয়ে অনেকদিন পর গোসল করে। তারপর নাজিব তার সেই পুরনো প্যান্ট আর শার্ট পরে, কিন্তু দেখা যায় প্যান্ট অনেক বড় হয়ে গেছে। তখন নাজিব একটা দড়ি দিয়ে তার প্যান্ট কোমরের সাথে বেঁধে নেয়। তারপর নাজিব তার ভেড়ার দলকে বিদায় দিয়ে হাকিম আর ইব্রাহিমের সাথে পালানো শুরু করে। পালাতে পালাতে রাত হয়ে যায়। তারা তিনজনেই প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে যায়। তখন ইব্রাহিম কাছের একটা তাঁবুতে ঢুকে পড়ে কিছু পানি পাওয়ার আশায়, কিন্তু সেই তাঁবুর শেখ তাদেরকে দেখে বন্দুক বের করলে তারা তিনজনই কোনোভাবে বেঁচে পালিয়ে আসে। পরের দিন সকালে তারা দেখে গভীর মরুভূমিতে তারা হারিয়ে গিয়েছে। ইব্রাহিম বুঝতে পারে না কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে। একটু পরে তারা তিনজন এক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে। তারপর হঠাৎ করে মরুভূমির কিছু বিষাক্ত সাপ নাজিবের ওপর আক্রমণ করে বসে। তখন ইব্রাহিম নাজিবকে বলে নাড়াচাড়া না করতে, চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকো। একটু পর সাপগুলো চলে যায়। তখন ইব্রাহিম নাজিবকে সরিয়ে নিয়ে আসতে গিয়ে দেখে নাজিবের পায়ের তলা মারাত্মকভাবে জখম হয়ে গিয়েছে, কেননা নাজিবের পায়ে কোনো জুতা ছিল না। তখন ইব্রাহিম তার গায়ের কোট ছিঁড়ে নাজিবের পায়ে জুতার মতো করে বেঁধে দেয়। গহীন মরুভূমির বুকে তিনজন মানুষের বেঁচে থাকার লড়াই আর সেই সাথে একজন আরেকজনকে সাহায্য করার এই চিত্রগুলো আপনার চোখে পানি নিয়ে আসবে। প্রচণ্ড পানির তৃষ্ণায় একটা পর্যায়ে হাকিম মারা যায়। নাজিব প্রচণ্ড কাঁদতে থাকে হাকিমের মৃত্যুতে। সে অনেক ভেঙে পড়ে। ইব্রাহিমও অনেক কষ্ট পায় হাকিমের মৃত্যুতে। ঠিক তখন ইব্রাহিম দেখে বিশাল আকৃতির একটা বালুজাত তাদের দিকে এগিয়ে আসছে। নাজিব আর ইব্রাহিম অনেক কষ্টে বালুজাত থেকে বেঁচে গেলেও তারা দেখে হাকিমের মৃতদেহ হারিয়ে গিয়েছে মরুর বুকে বালিতে চাপা পড়ে। তারপর তারা দুজনে আবার পথ চলা শুরু করে। পানির তৃষ্ণায় ইব্রাহিম তার সব শক্তি প্রায় হারিয়ে ফেলে। কিছুদূর যাওয়ার পর তারা একটা হ্রদ দেখতে পায়। নাজিব এগিয়ে যায় পানি খাওয়ার জন্য, কিন্তু ইব্রাহিম তাকে আটকায়, কারণ সে ভাবে এটা হয়তো বিষাক্ত পানির হ্রদ হতে পারে। ইব্রাহিম নাজিবের মুখে এক টুকরো কাপড় গুজে দেয় পানির তৃষ্ণার্ত ভুলে থাকার জন্য। তারপর ইব্রাহিম সেখানে একটা খালি কাচের বোতল খুঁজে পায়। সে সেটা মুখে নিয়ে শীষ দিলে দূরে তার প্রতিদ্বন্দ্বী শুনতে পায়। ইব্রাহিম বুঝতে পারে তারা কোন দিকে যাচ্ছে। তারপর তারা আবার পথ চলা শুরু করে। কিছুদূর যাওয়ার পর রাত হয়ে গেলে ইব্রাহিম আর নাজিব বালুর ওপরেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নাজিব ঘুম থেকে উঠে দেখে আশেপাশে কোথাও ইব্রাহিম নেই। ইব্রাহিম কোথাও চলে গেছে। তখন নাজিব দেখে পাশে ইব্রাহিম তার জন্য ওই বোতলটাতে এক বোতল পানি রেখে গিয়েছে। সেই পানি খেয়ে নাজিব আবার পথ চলা শুরু করে। এভাবে দুদিন চলার পর ফাইনালি নাজিব একটা রাস্তা খুঁজে পায়। সে রাস্তার উপর দাঁড়িয়ে হাত ইশারা করে, কিন্তু কোনো গাড়ি তাকে দেখে থামে না। একটা পর্যায়ে একজন শেখ গাড়ি থামিয়ে নাজিবকে গাড়িতে তুলে নেয়। সেই শেখের সহায়তায় নাজিব শহরে গিয়ে পৌঁছে যায়। শহরে নাজিবের সাথে একজন ভারতীয় লোকের পরিচয় হয়। সেই লোকটি নাজিবকে সেলুনে এনে চুল দাড়ি কেটে দেয়। তারপর নাজিবকে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করে দেয়। তারপর নাজিব তাকে তার সব ঘটনা খুলে বলে। তখন লোকটি নাজিবের বাড়িতে ফোন দিয়ে নাজিবের পরিবারের সাথে তার কথা বলার সুযোগ করে দেয়। এতদিন পর পরিবারের সাথে কথা বলে নাজিব অনেক ইমোশনাল হয়ে যায়। তারপর লোকটি নাজিবকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, কারণ নাজিবের কাছে ভিসা পাসপোর্ট কিছুই ছিল না। আর এজন্য নাজিবের মতো লোককে নিজের দেশে ফেরত পাঠাতে চায় সৌদি সরকার। নাজিবের ফেরত আসার কাজ চলতে থাকে। তখন নাজিব পুলিশ স্টেশনের দেয়ালে ইব্রাহিমের ছবি দেখতে পায়।
হয়তো ইব্রাহিম মারা গিয়েছে, নয়তো কোথাও হারিয়ে গিয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি নাজিবের মতো বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে। সেখানে কয়েকজন কাফিল আসে তাদেরকে দেখতে। সেখানে একজন কাফিল একজন লোককে মারতে মারতে তার সাথে নিয়ে চলে যায়। আসলে অনেক লোক থাকে যারা কাজ ছেড়ে পালিয়ে চলে আসে, আর তাদেরকে ধরিয়ে দিতে পুলিশ সব কাফিলকে খবর পাঠিয়েছে। তখন নাজিব প্রথম দিনে সেই কাফিলকে দেখতে পায়, যার জন্য তার জীবনের এই অবস্থা। নাজিব তাকে দেখে ভয় পেয়ে নিজেকে লুকাতে চেষ্টা করে। তারপর ওই কাফিল নাজিবের কাছে এসে বলে, আমি তো তোমার কাফিল নই, আমি তোমার কাফিল হলে তোমাকে মেরে এখান থেকে নিয়ে যেতাম। তখন নাজিব বুঝতে পারে তাকে ওই দিন ধোঁকা দেওয়া হয়েছিল। প্রচণ্ড হতাশায় নাজিব মাটিতে বসে পড়ে। তারপর 3 মাস জেল খাটার পর নাজিব নিজের দেশে ফেরার অনুমতি পায়। নাজিবের মতো বেশ কিছু লোককে সৌদি আরবের সরকার ভারত ফেরার ব্যবস্থা করে দিয়েছে। তখন নাজিব অনেক দুঃখ নিয়ে মনে মনে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, বিদেশ থেকে ফেরার সময় মানুষ তার পরিবারের জন্য কত কিছু নিয়ে ফেরে, কিন্তু আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। আমার কাছে একটা জিনিসই আছে, আর তা হলো আমার সময়, বয়স আর অভিজ্ঞতা। এটাই আমি তোমাকে আর আমার সন্তানকে দিতে পারবো। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। সাধারণত শুধু ইন্ডিয়া না, আমাদের বাংলাদেশেও হাজার হাজার মানুষ রয়েছে যারা বিদেশে কাজ করতে গিয়ে এমন হাজারো সমস্যার মধ্যে পড়ে যায়। মুভিটা মূলত ওই সকল প্রবাসী ভাইদের জীবনকে তুলে ধরেছে। আমরা ভাবি আমাদের বাবা ভাইরা বিদেশে গিয়ে হয়তো অনেক সহজেই টাকা ইনকাম করে আমাদেরকে পাঠায়, কিন্তু বিশ্বাস করুন বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কিছু তুলে ধরে। আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।